আমরা এখন বেরিয়ে যাচ্ছি মানালি থেকে। কালকে রাত্রে আমরা নাইটে আর হ্যাঁ, এবার আমরা পানিপথে অবধি যাব। পানিপথ যদি টাইমের মধ্যে পৌঁছাই তাহলে আরেকটু এগিয়ে যাব, কারণ সন্ধ্যে 5:30টায় দেখাচ্ছে পানিপথ। আমরা মিনিমাম 8টা অবধি গাড়ি চালাবো, তারপর যতটা পারা এগিয়ে থাকা যায়। তো বেরিয়েছি কিন্তু অনেক লেটে আমরা বেরোলাম। এখানে একটু কেনাকাটা করলাম। যে হোটেলটায় আমরা হোটেল বলছি, হোমস্টেতে আমরা উঠেছি বা যে কটেজটায় উঠেছি তারই পাশে, একদমই পাশে। এখানে অ্যাকচুয়ালি ওনার শালের জিনিস সব ফ্যাক্টরি আছে ওনার। তো ওনার কাছ থেকে প্যারারাইডিং হয়। হ্যাঁ, ওখান থেকে প্যারারাইডিংও হয়। আচ্ছা, যেটা বলছিলাম যে হ্যাঁ, আচ্ছা, যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে আমরা এখন রওনা দিয়েছি। তো দেখা যাক। এই কুলু যাওয়ার রোডে এই জলের মধ্যে ওই যে দেখা যাচ্ছে, দেখ জলের মানালি রোডে না দেখাচ্ছে ওখানে হ্যাঁ রাফটিং হচ্ছে। এখানেও কাউন্টার আছে, এখানে কাউন্টারে বুকিং করতে হয়। ওই যে রাফটিং এর বোর্ডগুলো দেখ ওপাশে, ওই যে রাফটিং এর বোর্ডগুলো দেখেছিস? জলের মধ্যে রাফটিং না বাবা, আমাদের যখন শুধু মানালি আমরা করব তখন আসবে, আর তাছাড়া তেল ভরবে কি না? এখন তেল বললাম তো, ঢাললাম না, আমাদেরটা 3-4 লিটার ছিল। প্যারাশুটটা যে আমরা যেখানে হোমস্টে ছিলাম তার উল্টো দিক থেকে ওই প্যারাশুট রাইডিং। এখানে সব রাফটিং এর রিস্কি ট্রাভেলস, সব রাফটিং এর। এই যে রাফটিং এর ড্রেস জলে নামে এখানে, মানে এটা কুলু যাওয়ার পথে। এই যে রাফটিংগুলো হয় জলের মধ্যে, মানে বোর্ডে করে রাফটিং করাই যায়, সেটা হচ্ছে কুলু যাওয়ার পথে। এই যে এখান থেকে নামে বাদিকে দেখা, ওরা জলের মধ্যে আমরা যখন নৌকা চলি না বাদিকে দেখেছিস? এই বিচ রিভারটা দিয়ে এখানে প্যারারাইডিং হয়। আর এই যে ওরা করছে, না সরি প্যারারাইডিং না, এটা রাফটিং। রাফটিং করছে। এখানে পরপর কাউন্টার আছে, আগে দেখালাম এই জলটা দিয়ে। মানে জলের যখন ফ্লো বেশি হয় তখন রিস্ক হয়। ভিডিও করো, এই এখানে একটু বাবু এখানে দেখছি এমনি ভিডিও করো না তো বাবা, এখানে আর না সবার ড্রেস আছে জানিস তো বাবা। এখানেও সেই ওরা সবাইকে ড্রেস পরিয়েছে, দেখ জলে পড়ে যেতে পারে না, ওই জন্যই তোমার ইসে পড়ি নাই। কি স্যান্ডউইচ খাবে কি? এতক্ষণ তুমি বানিয়ে ফেলতে পারতো। চাপালাম তো ওই ব্রিজটা দিয়ে ওরা একটু তুলে নাও, ওই জায়গাটা তুলেছো? হ্যাঁ, একটা ভালো করলে তখন একটা দেখো কে আমার নাকটা সব কেটে গেছে। আমরা এখানে একটু ব্রেকফাস্ট করছি। আমরা একটা স্যান্ডউইচ নিয়েছি আর একটু ম্যাগি নিয়েছে।
তো এই দিদি বললো এখানে একটা ফেমাস খাবার সিদ্ধু টেস্ট করার জন্য। তো দিদি কাউন্টার থেকেই খাচ্ছি। আর এখানে আবার এই কী বলে র্যাফটিং র্যাফটিংটা দেখে নিচ্ছি। র্যাফটিংয়ে একটু আনন্দ না করলে কী হবে। চলে এসছে সিদ্ধু, এই হচ্ছে সিদ্ধু 150। দেখা যাক কিরম টেস্ট, খেয়ে বলছি। খুব টেস্টি। এখানে সিদ্ধু নিশ্চয়ই খাবে। তো আমরা ওই আমাদের ওই গেস্ট হাউসের পাশে যে কাশ্মীরি যেটা বললাম শপস, সেটা থেকে প্রচুর জিনিস কিনেছি এবার। টুকটাক, প্রচুর বলতে ইউজ নয়, প্রয়োজনীয় জিনিস কিনেছি যেটা আমরা ইউজ করব ইন ফিউচার, সেই হিসাব করে কেনা। আর কিছু গিফটস নিয়েছি। তো আমরা ভাবছিলাম ওইখানে পর বোধহয় হোটেল পাবো কিনা। তো এখন আমরা বেশ অনেক কিলোমিটার চলে আসার পরেও দেখছি প্রচুর গেস্ট হাউস আছে। তো যারা তোমরা বাইকার বলো বা যারা আমাকে ফলো করো, বা যারা ধরো 4 হুইলার কার নিয়ে আসবে, বা যারা এমনিও আসবে, তো প্রত্যেকে তো কুলুতে বেড়াতে যাও। তো এইদিকে কিন্তু হোটেল আছে, এবং তোমার প্রপার মানালির থেকে হোটেলের চার্জটা কিন্তু একটু কমই আছে। তো এমনি ভিউটা কিন্তু প্রপার মানালির থেকে মনে হয় আমার এখানেই বেশি ভালো লাগছে, বলো তাই না? পাহাড়, এখানে র্যাফটিং হয়, এই যে এখানে একটা র্যাফটিং প্যারারাইডিং হয়। তো আমার খুব ইচ্ছা ছিল প্যারারাইডিং করা, কিন্তু সেটাও ঠিক নেই। আর র্যাফটিংয়ে হচ্ছে অ্যাকচুয়ালি সাঁতার টাকাগুলো এখনও ভালো করে শেখিনি, সেই জন্য এবার হলো না। ওই যে রাস্তাটা দিয়ে এসছো দেখছো, বাদিকে হচ্ছে কুলু চলে গেল, আমরা কিন্তু স্ট্রেট চলে এলাম চণ্ডীগড়। ব্রিজে উঠে গেলাম। উপরে যে গ্রিন বোর্ডটা থাকে, যারা কুলু যাবে তারা ব্রিজে উঠবে না, যারা চণ্ডীগড়ের রাস্তা ধরবে তারা এদিক দিয়ে স্ট্রেট চলে যাবে। আমার মনে কুলু এদিক থেকে চলছে, জানো তো, ওই দিকে রাস্তাটা বেরোচ্ছে। এই যে কুলু সব যারা কুলু যাচ্ছে তারা এই দিক দিয়ে যাচ্ছে, চণ্ডীগড় দিল্লি স্টেট। আর যেটা বলার ছিল, এরপর কিন্তু ডবল রোডের রাস্তা, যদি আমরা কয়েক কিলোমিটার চলে এলাম ডবল রোডের রাস্তা, এখান দিয়েও বোধহয় একটা রাস্তা সিমলার দিকে যাবে। আর আমরা বোধহয় স্ট্রেটই থাকবো, 1.2 কিলোমিটার দেখাচ্ছে। তা আমরা স্লাইট লেফট হবে আমাদের, বুঝলে, স্লাইট লেফট, মানে রাউন্ডটা এরকম এরকম দিয়ে তো আমরা এলাম। বাদিকে পড়বে, সামনে গিয়ে বাদিকে কাছে এইটা কি শুধু এইটা? ওইদিকেও তো আছে রাস্তা, কি একটাই থাকে? হ্যাঁ, ওই দিক দিয়ে হয়তো যাওয়া যায়। বলছি আমরা কাশলের উপর দিলাম, তখন কাশল এখানে এখন বলছি আমরা পুরো বাদিকে যাবো 230 মিটার পর জিজ্ঞেস করে নেবো কিন্তু। হ্যাঁ, এই মোড়টা খুব ইম্পর্টেন্ট। ওইদিকে দেখো এইরকম ভাবে আর্চ করে, হ্যাঁ 254 চণ্ডীগড় সোজা। এই বোর্ডগুলো আপাতত খেয়াল করবে, করে আমরা বাদিক নিয়ে সোজা একটু আর্চ করে, ফুল রাউন্ড হয়, আর্চ করে সোজা যে রাস্তাটা গেছে সেই রাস্তায়। এখন 21 কিলোমিটার আমরা এরকম স্ট্রেট যাব। তবে যখন স্টার্ট দিলাম কুলুর একটু আগে, মানে রোড ভাগ হওয়ার আগে, কুলু আর চণ্ডীগড়ের মধ্যে একটুখানি জায়গায় ডেভিয়েশন ছিল, কিন্তু রাস্তা ভালো ছিল, অসুবিধা হওয়ার কিছু নয়। এখন মোটামুটি 21 কিলোমিটার রাস্তা, দেখা যাক কিরম হয়। আমি পরপর সবকটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আমরা গেছি কাশ্মীর হয়ে আর ফিরছি মানালি হয়ে। তো কাশ্মীর দিয়ে আমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল, কেমন রাস্তা ছিল, টোটাল ব্লগের মাধ্যমে শেয়ার করব, এবং নাম্বারিং করে শেয়ার করব। সেগুলো তোমরা প্লিজ দেখো, প্রত্যেকটা ব্লগ দেখো, রাস্তা কেমন। তোমাদের অনেকটা, আমরা কোথাও গেলে একটা অভিজ্ঞতা নিই তো কোথাও যাওয়ার আগে, সেই অভিজ্ঞতাটা কিন্তু আমাদের এই জার্নিতে অনেক কাজে লাগে। আমরাও প্রচুর ব্লগারদের ব্লগ দেখে তারপর জার্নিটা শুরু করি। তাতে কি হয়, রাস্তায় কী কী অসুবিধা হতে পারে সেটা আগে থেকে একটা আনুমানিক ধারণা হয়ে যায়। এই যে পাহাড়ের সামনে আমরা কিন্তু বাঁদিকে রাস্তা ঢুকবো, এটা তোমার রাস্তাটাই এদিকে উঠেছে, বুঝেছো, নিচের রাস্তাটা। তো হাই রোড এখনও প্রায় 12 কিলোমিটার পর ডান দিক দেখাচ্ছে। চণ্ডীগড় 249, মান্ডি 49, দিল্লি 481। দেখো সামনে আছে, দেখো ওখানে তো রুপিস লেখা ছিল নাকি, ওই মানালি ধসের সময়
এগুলো ভেঙে গেছে, এরকম হতে পারে। ভাঙা টাঙা পড়ে আছে। হ্যাঁ, টোলগেট লেখা কত টাকা করে নেবে? এখনো এখান থেকে 5.2 কিলোমিটার পর আমাদের ডান দিক যেতে হবে। আর রিভারটা কিন্তু আমাদের সাথে সাথে বাদিক দিয়ে যাচ্ছে। আর একটা জিনিস দেখলাম, এখানে র্যাফটিং আর প্যারারাইডিং বেশ অনেক জায়গায় হয়, বেশ অনেকটা এলাকা বিস্তীর্ণভাবে হয়। ওই পাহাড়টার মাথার কাছে রাস্তা বেরিয়েছে, ওখানে আমরা টার্ন নেবো ডান দিকে। সকালবেলায় দেখলাম ওরাও ট্যানেল পেরিয়েছিল 11-12টার সময়। ও কাজ চলছে আমার দেখাই আছে। টানেল থেকে বেরিয়ে ডান দিকে নেবেন, বাঁদিকে না, বাঁদিকে নিলে কিন্তু আবার মানালি দিকে চলে যাবেন। ডান দিকে নিয়ে এখন দেখাচ্ছে 22 কিলোমিটার স্ট্রেট, মানে এই পাহাড়গুলোর পাশ দিয়েই আমরা 22 কিলোমিটার সোজা যাব। এই পাহাড়টা আসার, এই যে 3টে পাহাড় দেখা যাচ্ছে, এই একটা পাহাড়, মাঝখানে একটা পাহাড়, আর তারপরে এই পাহাড়, এইখানে কিন্তু রাস্তা বেশ খারাপ, বেশ খারাপ। দিন থাকতেই পাহাড় থেকে নেমে আমরা দেখেছো লেহ লাদাখের জলটা যতটা কাছের মতো দেখেছি, যত এদিকে যাচ্ছি তত ঘোলাটে জল। সামনে আবার একটা টানেল, টানেলের মধ্যে দিয়ে যেতে হবে। এবার প্রথমে একটা টানেল ক্রস করে এলাম, তারপর আবার একটা টানেল। পাঠানকোট, চণ্ডীগড় আর মান্ডি সব এই টানেল দিয়েই যাবে। পাখা লাগানো আছে। সাউন্ড অফ ইকোটা শোনা, হর্ন বাজাও তাহলে ইকো হবে, হর্ন না বাজালে তো ইকোটা শোনা যাবে না। বেরিয়ে যাচ্ছি, এখানে ইকো হয় হর্ন বাজালে। আমরা বেরিয়ে যাচ্ছি টানেল দিয়ে। দুটো টানেল বললো আমাদের মানালি থেকে আসতে। ও আরেকটা টানেল। ও আমরা এই টানেল থেকে বেরিয়ে আবার একটা টানেলে প্রবেশ করছি ন্যাশনাল হাইওয়ে টানেল অথরিটি। 3টে টানেল, 3 নম্বর টানেলে আমরা এখন যাচ্ছি। মানালি থেকে পানিপথ যাচ্ছি, তাদের 3 নম্বর টানেল পড়েছে। এখন টানেলটা কাজ এখনো কমপ্লিট হয়নি। ওইখানে একটা টানেল হচ্ছে না, আগে হয়তো ছিল, নিচ দিয়ে ওই ব্রিজের ওখান দিয়ে আমাদের মনে বের করবে। দুজন পিস থাকেও ভালো। এই টানেলের কাজ চলছে, হয়তো রাস্তা হয়ে গেছে, হয়তো 1-2 বছরের মধ্যে, 1-2 বছর না, 1 বছর, কয়েক মাসের মধ্যে স্টার্ট হয়ে যাবে। তখন আর এই পাহাড়টা ক্রস করতে এরকম জ্যামের মধ্যে দিয়ে যেতে হবে না, তখন খুব স্মুথলি টানেলের মধ্যে দিয়ে চলে যাবে। এখন 1 ঘন্টা লাগবে, 10 মিনিট হয়ে যাবে। ওয়াটারফলস দেখা যাচ্ছে, আর এই বিয়াস নদীটা এখনো এখান দিয়ে বয়ে চলেছে, বেশিরভাগই চেপে পড়া। তবে লাস্টবার যে মানালির ক্ষতিটা হয়েছে সেটা কিন্তু এখনো বোঝা যাচ্ছে, বলো? বেশ মারাত্মক ক্ষতি হয়েছে। সেই সব জায়গায় নতুন করে কোনো রকম টেম্পোরারি রাস্তা করে জায়গায় রাস্তা কিছু তো হোমস্টে চালাতো বিদেশিদের জন্য। এই পাহাড় থেকে এই পাহাড়ে অলরেডি টানেল হয়ে গেছে, তো যে লাস্ট যে টানেলটা তোমাদের সাথে শেয়ার করলাম, আবার এই পাহাড়েরও মানে এক নাগারে তোমাদের এই যে জ্যামটা এটা পেতে হবে না। তবে টানেলে দেখো এই দিক দিয়ে ঘুরে ঘুরে আসতে হচ্ছে। টানেলগুলোর একটা কি অসুবিধা জানো, এই যে আমরা নর্মালি যাচ্ছি, হ্যাঁ এটার জ্যাম হয়, কষ্ট হয়, দাঁড়াতে হয়, কিন্তু এই যে ভিউটা টানেলের মধ্যে দিয়ে গেলে কিন্তু আর পাওয়া যায় না। তুমি টানেলের মধ্যে দিয়ে গেলে ওই পাঁচিলের মধ্যে দিয়েই যাবে, সময় অনেক বাঁচবে, কিন্তু এই ভিউটা কিন্তু তুমি টানেলের বাইরে দিয়ে গেলে তবেই পাবে। এই যে অলরেডি টানেলগুলো হয়ে গেছে, এই পুরো পাহাড়টা কাটা হয়ে গিয়ে এই পাহাড়টা অবধি পুরো এত বড় পাহাড় কেটেছে, মানে অনেকটা টানেল হবে গো। পুরো এই বড় পাহাড়টা টানেল কাটা হয়ে গেছে।
হয়ে গেছে। এই যে টানেলের রাস্তাটা খুব কিন্তু তাড়াতাড়ি সেই ঘুরে যাবে। হ্যাঁ মানে অনেক বিশাল পাহাড়টাকে ভিতর দিয়ে একটা থেকে আরেকটা পাহাড়, একটা থেকে একটা 3, 4, 5টা পাহাড় একসঙ্গে পার হ্যাঁ টানেল 5, করে 10টা পাহাড় পার বেশ অনেক কিলোমিটার হবে, 20-25 কিলোমিটার হবে না, বেশি। কিলোমিটার টানেলের কাজ মোটামুটি অ্যাপ্রক্সিমেট হয়ে গেছে, মুখটা বার করবে, পিচ ঢালাই হয়ে গেছে। ও পাশ দিয়ে আরেকটা টানেল বেরোচ্ছে মানে এই পাহাড়গুলোর পাশ দিয়ে, ওই একটা যাবে একটা আসবে তাহলে। ওই কতটা রাস্তা খারাপ ছিল বলে তাই ওয়ান ওয়ে ছিল না, হ্যাঁ আর এখন আবার ডবল রাস্তা চলেছে, আবার double 4 লেনের রাস্তা রাস্তা হয়েছে। চলেছে, 2 লেনের রাস্তা ওই ছিল। টানেলটা হয়ে গেলে যারা আসবে মানালি হয়ে খুব সুবিধা হবে, কমপ্লিট হয়ে গেলে কাজটা খুব মানে অনেক 20 কিলোমিটার খুব তাড়াতাড়ি ক্রস করতে পারবে। নামি দামি থাকে এবার তোমার সময় তুমি কষ্ট করে করো। হ্যাঁ এরা বেশ পটাতে আগে এসেছিল ভালো মনে হচ্ছিলাম, হ্যাঁ তোমার দুটো জিনিস হয়ে গেল। এরকম কিছুটা আবার সিঙ্গেল আবার কিছুটা ডবল, এইভাবেই চলছে, এইভাবেই বেশ অনেকটা পথ আমরা অতিক্রম করলাম, এখন 16 কিলোমিটার স্টেট দেখাচ্ছে। তো এখানে কিন্তু খুব প্রচুর গরু দেখেছি বলো, মানে আর লেহ লাদাখে যেমন ভেড়ার দল দেখেছি, মানালিতেও দেখেছি ভেড়ার দল, কিন্তু গরুর দল এরকম মহিষের দল নিয়ে হাই রোডে খুব কম দেখা যায় বলো। হ্যাঁ ঠিক আছে দাও। না ওয়েলকাম ইউ টানেল নাম্বার 7। বাহ এই টানেলে কিন্তু বেশ আলো আছে বলো, আর ঝকঝকে ফ্যানও আলো। আছে, শুধু একটা টানেলে দেখলাম কোনো ফ্যান নেই, ভ্যাটকা গরম, পুরোনো টানেল ছিল না। ওটা পুরোনো টানেল ছিল। হ্যাঁ না, এটা বেশি বড় টানেল না, ছোট টানেল, আমারটাই না। এটা আরেকটা তোমারটা টানেল, করছো কেন? মানে এটা তাও অনেকটা ডিস্টেন্স, মাঝখানে একটা টানেলের খুব বেশি ডিস্টেন্স ছিল না, না এটা মাঝখানে পাহাড়ের মাঝখানে একটা তুমি দেখো স্পেস তুমি আছে, পাহাড় হ্যাঁ এর সুবিধাও আছে, সুবিধা বেশি আছে এই কম দেশের লোক। না না প্রকৃতিকে যারা দেখতে আসে তাদের জন্য, ওখানে তোমার আমি সেই অ্যাক্সিডেন্ট দেশের হওয়ার ভয় লোক, আছে, পাথরে পড়ে যাওয়ার ভয় আছে, এর কোনো ভয় নেই। টানেলের মধ্যে দিয়ে যাচ্ছে। হ্যাঁ 40 কিলোমিটার স্পিড। এত পাহাড় দেখেছি, এত পাহাড় দেখেছি যে চোখ জুড়িয়ে গেছে, মন ভরে গেছে, কিন্তু পাহাড়ের থেকে বিদায় নেওয়ার সময় কিন্তু মনটা কিন্তু বেশ ভালো। তো পাহাড়গুলো এখন আমাদের থেকে অনেক দূরে চলে গেল, 300 কিলোমিটার বাকি থাকার সময় থেকে। হ্যাঁ 300 কিলোমিটার বাকি থাকতে বাদ দেখবে খাওয়ার সময় একদম ঘুমিয়ে পড়ো। পাহাড়গুলো একদম দূরে চলে গেছে। বাবা বাদ খাওয়ার সময় তখন লাগবে। কিন্তু মনটা কিন্তু আমার একটু আগেই চোখে দিয়ে জল বেরিয়ে এসেছিল, ওই পাহাড়গুলো ছেড়ে দিলাম, এত পাহাড়ের মধ্যে ছিলাম, পাহাড়গুলো ছেড়ে দিলাম, দূরে চলে গেল পাহাড়গুলো। না টানেল ক্রস করছি, অ্যাকচুয়ালি এই দিক দিয়ে সিমলা দেখালো 100 কত 110, আর চণ্ডীগড় দেখালো 130, মানে 20 কিলোমিটারের ডিস্টেন্স চণ্ডীগড় আর সিমলার। 2200 টাকা, ফ্লাইট লেখা আছে 2200 টাকা। সেটা দিয়েছে 600 টাকা। আর জ্যাকেট কালকে ওটা বড় হচ্ছে। এটা বলার ছিল, আমি ভেবেছিলাম পাহাড়গুলো বোধহয় আমাদের এখান থেকে চলে গেছে, কিন্তু না, একটা টানেলকে আমরা ক্রস করলাম, এখনো পাহাড়গুলোর কাছেই আছে, কিন্তু খুব শিগগিরই আমরা পাহাড় ছেড়ে সমতলের দিকে চলে যাব। চণ্ডীগড় 127, এটা টানেল নাম্বার 4, মানে আরো National 3টে highway- টানেল পড়বে না। হ্যাঁ ন্যাশনাল হাই রোড অথরিটি, তারপরে আরো 3টে পড়বে। সিমলা 83 কিলোমিটার সোজা, সোজা, আর আর চণ্ডীগড় চণ্ডীগড় ডান দিক, তাই বললাম না? 130। তুমি যখন বললাম না চণ্ডীগড় আর সিমলার ডিফারেন্স কত, বুঝলা উঠে যাবে। হ্যাঁ আমরা মানে ওই ব্রিজটা ধরবো, তুমি তো সোজা যাবে, আস্তে আস্তে পিছনে গাড়ি আছে নাকি দেখে ডান দিক নাও, 600 মিটার পর আমাদের ডান দিক একটা বাদিক রাস্তা যাচ্ছে, ডান দিক সিগন্যাল দিয়ে রেখো।
ডান দিক নেওয়ার পর 55 কিলোমিটার। এখন আমরা স্ট্রেট যাব, দেখা যাচ্ছে না আলোতে, আমি জাস্ট বলে দিলাম 55 কিলোমিটার স্ট্রেট। আর 252 কিলোমিটার আছে আমাদের পানিপথ অব্দি, তাই তো? মানে 55 কিলোমিটার স্ট্রেট। ওই ধরো 8 তারিখ, 7 কি 8 তারিখ, 8 তারিখ। টানেল থেকে বেরিয়ে এরকম একটা ব্রিজ, আরও 2টো টানেল পড়বে, কারণ এখানে লাস্ট নাম্বার দেখলাম 3, তো আরও 2টো টানেল পড়বে। কম করে নেবে শুধু থেকে এখান থেকে একটা টানেল বেরোচ্ছে ভিতর থেকে। হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে তো? তাও নিয়ে নিতাম আমাদের বাকিগুলো। এই ডান দিকে একটা সরু ব্রিজ আছে পাহাড়ের মাঝখান দিয়ে, বোধহয় সেই দিক দিয়ে আমরা গাড়িগুলো দেখি কোথা দিয়ে যাচ্ছে। আমরা ধস কোনো এলাকা। রাস্তাগুলো বন্ধ করে 10 দিন, হ্যাঁ, 2টো রাস্তাই ছিল, ওদিকে রাস্তাগুলো বন্ধ করে 10 দিন। ধসে ইয়ে নষ্ট হয়ে গেছে, প্রচন্ড ধস। দূর থেকে যে ব্রিজটা ওই যে দেখা যাচ্ছে, ওই ব্রিজটা দিয়ে কোথায় আমরা যাবো। হ্যাঁ, গাড়ি নামছে কোথায়? মনে হয়, আমি কনফার্ম নই, মনে হয় না ওই হাইওয়ে। ওটাই মনে হচ্ছে হাইওয়ে। হ্যাঁ, ওটাই হাইওয়ে। না, অনেক সময় বাদিক দিয়েও তো রাস্তা পেলে, আমি তাই ভাবছিলাম ওটাকে শিওর। গাড়ির সংখ্যা দেখে তো বিশাল বড় ব্রিজ, কিন্তু দূর থেকে বোঝা যাচ্ছে, এখান থেকে তো বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে আরেকটা নাম্বার পাবো 2 তাহলে। টানেল। তারপরে মোবাইলটা অফ করবো। নাম্বার 2 আর একটা পাবো টানেল হয়তো। দিল্লি চণ্ডীগড় 91, দিল্লি 338। এটা কোন দিক দিয়ে যাওয়ার মানে? দুটো আছে। নাম্বার 1 ওই দেখো লেখা আছে, মোবাইলটা রাখা একটু দেখে নাও। টানেল নাম্বার 1, লাস্ট টানেল মনে হয়। লাস্ট টাইম এটা আবার দুদিক দিয়ে যাওয়ার জায়গা আছে। আপ ডাউন। হ্যাঁ, অনেক লাইট লাগে। এটা একদম পুরো ভালো আছে। এটা লাস্ট নাম্বার 1 টানেল। এরপর বোধহয় আর টানেল আর নেই, টানেল নেই, আর টানেল নেই। টানেলে এটা চণ্ডীগড় হাইওয়ে ধরার যে এটা মানালি চণ্ডীগড় হাইওয়ে। রাস্তায়। এখানে যাওয়ার স্পিড 40। সামনেই রাস্তা। এখানে একটু ফলের রস খেলো গুলুগুলুর বাবা। আসার সময় ওই তো আনারস রস আর লেবুর রস খেলো। আর হচ্ছে এরকম লেবুর রসের দোকান অনেক পরপর পড়বে। এক গ্লাস কত নিল? 60 টাকা না? আর আনারসের রস কত নিল? 60 টাকা। 60 টাকা ওরা খেলো, আমি একটু টেস্ট করলাম। এবার হচ্ছে যেটা বলার, এটা হচ্ছে রূপনগর ডিস্ট্রিক্ট, পাঞ্জাবের মধ্যে আমরা ঢুকে গেছি। পাঞ্জাবের মধ্যে তো রূপনগর ডিস্ট্রিক্ট এটা। Your route avoids road closures এটা on যাওয়ার National সময় Highway দেখেছি গো। 205A. You should reach your destination by 6:36 p.m. অন্য এটা অন্য ও, ডান দিকে ডান দিকে হচ্ছে অমৃতসর, রাজপুরিয়া, বাদিকে হচ্ছে দিল্লি। আমরা বাদিকে নিয়ে নেব। দিল্লি অমৃতসর হাইওয়ে চলে যাবে, বুঝলে? বাদিকে টার্ন নেওয়ার পর পানিপথ এখানে 116 থাকলো না, আর দিল্লি 212 কিলোমিটার। হ্যাঁ, আচ্ছা, বাদিকে চণ্ডীগড় আমরা ঢুকবো না, আমরা আম্বালার দিকে যাব। মানে দিল্লি, এই যে আম্বালা আর পানিপথ দিল্লি সোজা, কিন্তু আমরা বাদিকে আর যাব না। তো আমরা স্ট্রেট রাস্তা ধরবো। যারা আম্বালার দিকে ঢুকবে তারা এইদিকে। এই যে আম্বালা সিটিটা বাদিকে চলে যাচ্ছে, আমরা স্লাইড রাইট সাইড নাও, লেখা আছে এখানে বোর্ডে। পানিপথ চলে যাবো। আমরা পানিপথ দিল্লি যাব, যেহেতু পানিপথ অব্দি যাব। আম্বালা সিটিটা লেফট সাইড, আর পানিপথ স্ট্রেট।
এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে হয়তো আমরা কোনো সময় Keep পরপর right to ভাবি take the flyover. এটা, আমি আমার হাজবেন্ডকে দিয়েও দেখেছি স্লাইড লেফট, মানে কিছু না, ওদের সাবওয়ে দিয়ে একটা রাস্তা না, একটা ছোট্ট ভুল Continue on কিন্তু, National Highway 44 for 3 ছোট্ট ভুল kilometers. কিন্তু আপনাকে অন্যদিকে ঢুকিয়ে দেবে রাস্তা। গুগল যখন নির্দেশ দিচ্ছে আপনাকে রাইট সাইড যেতে, তো রাইট সাইড যাবেন, দরকার হলে একটু কাউকে জিজ্ঞাসা করে নেবেন, সবসময় ভুল বলে না গুগল। এখানে সিমলা রোড আছে বলা, দেখো এই যে SHIML সিমলা, বাদিক দিয়ে মানে সিমলাও যাওয়া যায় একটা রোড, আর সোজা ডান দিক দিয়ে দিল্লি। এখানে আছে তো পারবে না লরিটা, কি লরিটা আসছে তো, আসছে তো। মানে গায়িকা থাকলে পারবে। आपका स्वागत करते हैं अम्बला। এটা হলো আম্বেলা। কি সুন্দর না, শঙ্খের উপরে। হ্যাঁ, এই জায়গাটা হলো আম্বেলা। আম্বেলা সিটি ডান দিকটায়, ডান দিকে গেলে আপনি আম্বেলা সিটি ঢুকবেন। এই আম্বেলা হরিয়ানা। দেখো কটা বাজে, 18:52। বাইরে দেখছো বিকেলের মানে প্রায় 7টা, এরকম দিন। বৃষ্টিটা হয়েছে বলে এখানে রোদের ভাবটা এখন নেই, এতক্ষণ খুব ঝড় বৃষ্টি হয়েছে। বৃষ্টিটা হালকা হয়েছে, ঝড়টা খুব মারাত্মক উঠেছিল, তাই ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম। যাই হোক, সানিপাত কত কিলোমিটার দেখালো? 131। আচ্ছা, 131 দেখাচ্ছে সানিপাত, মানে আগে পানিপাত তারপর সানিপাত। এখন দেখা যাক গুগল বাবাজি আমাদের কোন দিক দিয়ে নিয়ে যায়, হ্যাঁ ভাই, আর আমরা কতটা চালাতে পারি সেই বুঝে লাস্ট ডেস্টিনেশন তোমাদের সাথে শেয়ার করছি। কুরুক্ষেত্র, বাঁ দিকটা হচ্ছে কুরুক্ষেত্র, আর আমরা সোজা যাচ্ছি, সোজা না, সাইড লেফট। এখানেও পিপলি আছে, পিপলি একটা উড়িষ্যাতে আছে। Keep right to take the flyover. আমরা ফ্লাইওভার ধরবো, আর বাদিক গেলে কুরুক্ষেত্র পড়বে। সে কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল, আমার মনে নেই। এই জায়গাটা হলো কুরুক্ষেত্র। আমাদের মহাভারতের পাণ্ডব আর ঈশেদের যুদ্ধ হলো যে, সেই যুদ্ধক্ষেত্র এটা, এই কুরুক্ষেত্র। বাঁ দিকে চলে গেছে সেটা। এই নিচে নিচে নিচ দিয়ে ঢুকতে হয়। এতক্ষণ আর ভিডিও করিনি কারণ অন্ধকার হয়ে গেছে। এটা ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে, হ্যাঁ, প্রথম টোল। প্রথম টোল। কেমন টোল ডিজাইনটা টাকা দিতে হবে। অটোমেটিক না? চলো, ছেড়ে দিয়েছে। গো প্রসিড। বাবা, হ্যাঁ, আমাদের লাগার আগেও হয়ে আছে। সেই যাওয়ার সময় যে গঙ্গা এক্সপ্রেসওয়ে আমরা গেছিলাম, সেই এক্সপ্রেসওয়ে। তো আমাদের বাদিকের রাস্তাটা এখন 225 কিলোমিটার পর অনেকটা, মানে 500 কত কিলোমিটার হচ্ছে এই গঙ্গা এক্সপ্রেস ওয়ে, বলো? আমাদের 564 কিলোমিটার পার হতে হবে। 564 কিলোমিটার পার হতে হবে। তো প্রথমে আমরা হচ্ছে কি এক্সপ্রেসওয়ে ধরলাম, মানে ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে। তারপর সেখান থেকে কয়েক কিলোমিটার আসার পর গঙ্গা এক্সপ্রেসওয়ে ধরে আমরা অ্যাকচুয়ালি আজকে ঠিক করলাম যে আজকে একটু বেনারসে, আমার যাওয়ার দিনই ইচ্ছা ছিল কিন্তু যাওয়ার দিনে হয়নি। তো ফেরার দিন আমি ভাবলাম যে একটু বেনারসে মা গঙ্গাকে একটু পুজো দিয়ে যাই, তাই গুরু বাবা তাই এখন বেনারসের দিকে নিয়ে যাচ্ছে। তো গঙ্গা এক্সপ্রেসওয়ে তো তোমাদের আগেও ভিডিও দেখিয়েছি, তো ভিডিওটা রাস্তাটা এরকম, যারা আসেনি তাদের জন্য। তোমাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি, এই যে গঙ্গা এক্সপ্রেসওয়ে শুরু, মানে প্রথম উদ্বোধন হয়েছে কিন্তু খুব বেশি দিনের নয়, 29শে এপ্রিল 2026 প্রথম উদ্বোধন হয়। এটা আমাদের আগে জানা ছিল না। আর এই যে টোল গেট স্টার্ট মানে চালু হয়েছিল 15ই মে থেকে। তো আমরা যাওয়ার দিন এটা জানতাম না যে এটা জাস্ট শুরু হয়েছে, কারণ আমাদেরকে গুগল এই রাস্তা দিয়ে নিয়ে গেছে। আর এটা আমরা গেছিলাম 24শে মে এবং ফিরেছিলাম এই রাস্তা দিয়েই 5th জুন আমরা এই রাস্তা দিয়ে ফিরেছিলাম। তো আমাদের আগে জানা ছিল না। তো এখনও এখানে চারপাশের অনেক কাজ বাকি আছে। এটা প্রায় 594 কিলোমিটার এবং মিরাট থেকে প্রয়াগরাজ পর্যন্ত এই রাস্তাটা। আর একবার এন্ট্রান্স নিয়ে নিলে
আর এটা কিন্তু অ্যানুয়াল পাসে যে টোল সেটাই কিন্তু ইনক্লুড হয় না, আলাদা করে ফাস্ট্যাগ নেওয়া হয়, ফাস্ট্যাগ থেকে টাকা কাটা হয়। আমাদের প্রায়, আমরা যেহেতু ফাস্ট্যাগে একটু প্রবলেম হচ্ছিলো, আমাদের 1395 টাকা সামথিং নিয়েছিল ফেরার দিন। যাওয়ার সময় একটুখানি আমাদের টোল ইয়েতে খুব প্রবলেম হচ্ছিল ফাস্ট্যাগে, তো আসারটা আমি তোমাদের বলে রাখলাম। আর তোমরা যখন ক্যাশ দেবে তখন একটা মনে করে অবশ্যই স্লিপ কেটে নেবে, তাতে তোমাদের ডবল করে আর টোল চার্জ কাটবে না। পাশ থেকে কাটছে, কিন্তু এক্সপ্রেসওয়ের জন্য আমরা টাকাটা ক্যাশ দিয়ে দিলাম। 1365 টাকা হয়েছে আমাদের। আপনার কোথায় থেকে, দিল্লির বাবা এক্সপ্রেসওয়ে যেখান থেকে আমরা কানেক্ট করলাম সেখান থেকে বেনারস অব্দি। অ্যাকচুয়ালি গুগলে দেখাচ্ছিল যে 598 কিলোমিটার হচ্ছে 1500 কত টাকা, 1500 কত টাকা। সেখানে আমরা কত কিলোমিটার কম আগে বেরিয়ে গেছি, তাই আমরা বেনারসের উদ্দেশ্যে মানে বেনারসের মা গঙ্গাকে একটু পুজো দেবো, পুজো দিয়ে তারপর কালকে কলকাতা, পরশু দিন কবে যাই হোক সময় বুঝে সব কিছু ঠিক হবে। তো এখান থেকে 46 আর প্রয়াগরাজটা ওদিক দিয়ে চলে গেল, 48 কিলোমিটার দেখাচ্ছে ওখান থেকে নামার পর। আবার বেনারসে যাচ্ছি, বেনারস স্ট্রেট দেখাচ্ছে, তারপর একটু রাইট সাইড। ভীষণ টায়ার্ড, কারণ কালকে সারা রাত ড্রাইভ করেছে, গুরু বাবা ড্রাইভ করেছে আর আমি সারা রাত বসেছিলাম, মাঝে মাঝে চোখটা বন্ধ হয়ে আসছিল। ভীষণ টায়ার্ড, কারণ এই হাইওয়েতে একটাই অসুবিধা, এখানে হাইওয়েতে আপনি যখন মানে এক্সপ্রেসওয়েগুলোতে উঠে গেলেন তখন না কোনো হোটেল পাবেন না নিয়ার, যতই নিয়ার দিচ্ছি তো মানে অনেকটা ডিস্টেন্সে চলে যাচ্ছে। আর যেহেতু আমাদের রাস্তাটাও চেনা নয়, তো আমরা বুঝতেও পারছি না যে এখান থেকে বেরোলে ঠিক এক্স্যাক্ট কোথায় গিয়ে উঠবো, সেই ভয় আমরা আর হোটেল নিয়েই সারা রাত ড্রাইভ করেছে। এখন হোটেলে আজকে সারাটা দিন থাকবো, তারপর তাই তো থাকবো, তারপর ডিসিশন হবে কালকে কি করব, কালকে বেরোবো না পরশু দিন বেরোবো, সেটা তার ডিসিশন হবে। আজকে তো বেনারসটা দেখবো, পুজো দেবো, মা গঙ্গাকে একটু পুজো দেবো। আচ্ছা, ডান দিকে গেলে 2 কিলোমিটার পর ডান দিকে যখন যাবো আমরা, তখন সেটা হচ্ছে কলকাতার দিকে যাবে। আর বাঁ দিকে 685 কিলোমিটার দেখবে যখন তোমাদের হয়ে গেছে, তখন বাঁ দিকে 2 কিলোমিটার হচ্ছে পর হচ্ছে তোমার বেনারস ঢুকবে, আর ডান দিকটা হচ্ছে কলকাতা ঢুকবে। গাড়ি হোটেলে রেখে দেবো, বৃষ্টি সময় লাগবে। এটা আমরা গেট করছে বেনারসের, দেখ ওখানে কি লেখা আছে পর, হাফ ট্যুরিজম, কতদিনের শখ। বেনারস এসে গেছি, সেটাই তার প্রমাণ। তার মানে বেনারস খুব মানে পুরোনো শহর না, দুগদুগি লাইট, এদিকে ত্রিশূল লাইট। আমার রাত্রেবেলাটা বেশ ভালোই লাগবে মনে হচ্ছে, দিনের বেলা দেখা যাচ্ছে না, কিন্তু রাতের বেলাটা বেশ পুরো একদম মন্দির অব্দি, গঙ্গাঘাট অব্দি বোধহয় ভালোই লাগবে। হ্যাঁ, এখানে এই স্পটের মধ্যে কোথাও একটা গঙ্গা আছে। আগে এই যে লাইটটা বেশ 5 কিলোমিটার মতো আছে, তারপর ডান দিকে আছে কিনা জানি না, কারণ আমি প্রথমবার আসছি দেখো দুধারে, এবং আমরা ভাবছিলাম এদিকে কার পার্কিং করতে। আমরা বেনারসের রাস্তা ঢোকার পরেই দেখছি এরকম সুন্দর সাজানো, রাতের বেলাটা বেশ ভালো লাগবে। তো আমরা এখানে হোটেল তো বুকিং করিনি, কারণ আমাদের প্রি প্ল্যানিং কিছু ছিল না যে বেনারসে, ইচ্ছে ছিল কিন্তু আর কিরম সিচুয়েশনে পড়বো, তো ভাবলাম মায়ের সাথে একটু দেখা করে যাই, গঙ্গা মায়ের সাথে, এগুলো আরতি খুব ফেমাস। তো সেই জন্য আমরা এখানে তো আজকে থাকবো, কালকেও থাকার প্ল্যান আছে, দেখা যাক কি হয়, কারণ আমাদের প্রতি মুহূর্তে প্ল্যান চেঞ্জ হয়, দেখা যাক। তোমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি, তো এখানে বেসমেন্ট পার্কিং আছে একদম গঙ্গাঘাটের সামনে, তোমরা ইচ্ছা করলে রাখতে পারো, তবে খুব বুঝে সুঝে। এখানে ভীষণ ডার্টি পলিটিক্স হচ্ছিলো সে সময়, আমাদের গাড়ি রাখতে দিচ্ছিল না ওয়েস্ট বেঙ্গলের গাড়ি বলে, তো আমরা দেখলাম কোনো ঝামেলার মধ্যে গিয়ে লাভ নেই, কারণ আমরা এখানকার লোকাল নয়, তো আমরা এখান থেকে গাড়ি বের করে নিলাম। অনেক কষ্ট করে এই হোটেলটা পেয়েছি খুঁজে, যেহেতু আমাদের কোনো প্রি প্ল্যানিং ছিল না, ওই জন্য প্রি বুকিং ছিল না, তো আমরা এই হোটেলটায় উঠেছিলাম। গাড়ির
সামনে পার্কিং স্পেস দিয়েছিল, হোটেলের ঠিক সামনে এখানটা গাড়ি পার্কিং করেছিলাম। এখানে একটা জিনিস তোমাদের বলবো, যদি তোমরা এই হোটেলে হতো তো এর পাশেই একটা ভেজ রেস্টুরেন্ট আছে। তো ইন্ডিয়ান চাইনিজ রেস্টুরেন্ট আমাদের এই পূর্বাচল। তোমরা যদি বেনারসে যাও এই রেস্টুরেন্টটায় মাস্ট বি ভিজিট করো। এত ভালো লেগেছে আমার, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ভেজ রেস্টুরেন্ট থালি কিন্তু অসম্ভব টেস্টি খাবার এখানে তোমরা খেতে পারবে। বেনারসে কিন্তু ননভেজ রেস্টুরেন্ট খুব কমই আছে, আমাদের তো সেরকম দেখতে পাইনি। তবে এই ভেজ রেস্টুরেন্টটা কিন্তু ভীষণ ভালো লেগেছে আমাদের তিনজনেরই। পূর্বাচল রেস্টুরেন্ট, আমরা যে হোটেলটায় উঠেছিলাম তার ঠিক একদম পাশেই ছিল এই রেস্টুরেন্টটা। চলো তোমাদেরকে একটু ঘুরে দেখাই। আমরা রাতে আজকে রুটি নিয়েছি, এখানে পনির হান্ডি, বাবুর জন্য রাইস, ডাল और इनर स्पेशल टोमेटो चटनी। ये इसको क्या बोलते हैं? टमाटो चटनी में उधर चटनी सर और सर এখন আমরা গঙ্গার ঘাটে যাচ্ছি। এদের এই যে লাইটিংয়ের ইয়েগুলো, ওটাই কি বলে, ডুগডুগি করেছে লাইটিংগুলো, দেখো। গঙ্গার ঘাটে যাচ্ছি, 7:30 থেকে গঙ্গা আরতি হয়। এই মোড়টা থেকে আমরা কালকে টান নেই কলকাতা। আমরা যেখানে হোটেলে উঠেছি এটা সেই মোড় থেকে নেমে এবার হাঁটতে হবে। চলো, 7টা বেজে গেছে। প্রচণ্ড ভিড় এখানে, ঘুরঘুর জায়গা। গরমে পা পুড়ে যাচ্ছে, এত গরম। এই হোটেলটাতে ছিলাম, তো আমাদের থেকে 1200 টাকা করে নিয়েছে পার নাইট। একদিনই ছিলাম আমরা এখানে। বিশ্বকর্মা রেডি, এবার আমরা রওনা দেব। তো আমরা বেনারসে এই রুমটাতে ছিলাম, এসি দিয়েছিল, পাখা ছিল, টিভি আছে, আর বেডটা মোটামুটি ভালো। আর এখানে ভিউটাই হচ্ছে, এখানে সেরকম ড্রেসিং টেবিলের ব্যবস্থা নেই, এই জন্য স্টেশনটা কাছে এখানে। আর আমরা এখানে নিচে গাড়ি পার্কিং কোনো অসুবিধা নেই। আর এটা গ্রামের দাম তো কালকে এখানে রুম খুঁজতে আমাদের একটু অসুবিধাই হয়েছে, কারণ ম্যাক্সিমাম বেনারসের ঘাটের কাছে কার পার্কিং হোটেল খুব কম আছে। সেই কার পার্কিং করতে হলে ওদের একটা গভর্নমেন্টের ইয়ে আছে, সেখানেও ওই পলিটিক্স, তাদের প্রিয় যারা লোকাল তাদেরকে একটা সাইড দেবে, আর আপনাকে এমন জায়গায় গাড়ি রাখতে দেবে যেখান থেকে আপনার গাড়ি বের করতে খুব অসুবিধা হবে। ভাগ্যক্রমে হয়তো এদিক ওদিক হতে পারে,
তো আমরা ওখানে নিয়ে গেছিলাম, কিন্তু গাড়ি বের করে নিয়ে আসি, ওরা ওরকম পলিটিক্স করছিল, আর্গুমেন্ট হচ্ছিল দেখে গাড়ি বের করে নিয়ে আসি। তারপর অনেক জায়গায় হোটেল খোঁজার পর লাস্টে এই হোটেলটা পাই। এটা এই মানে বেনারসের ঘাটের থেকে প্রায় ওরা বলবে 10 কিলোমিটার আগে, কিন্তু অনেক হোটেল আছে। কিন্তু অ্যাকচুয়ালি এটা দুটো ব্রিজ, আপনি যখন মানে হাইওয়ে ক্রস করে ঢুকবেন দেখবেন সারি সারি সাজানো লণ্ঠন বাতি, যেগুলো লাইট লাগানো, সেইগুলোর ক্রস করে আসবেন যখন, তারপরে কিন্তু দুটো ব্রিজ পড়বে, বেশ অনেকটা এগিয়ে কিন্তু ভিতরের দিকে কিন্তু এই বেনারসের মন্দিরটা। সেই জন্য আর ওইখান থেকে আপনাকে মিথ্যা কথা বলবে বেনারসে একটা জিনিস, খুব সাবধান। বেনারসে যে কয়েকটা জিনিস মাথায় রাখবেন, চট করে কাউকে ট্রাস্ট করবেন না। কারণ আমি রিক্সাওয়ালাদেরও কাছ থেকে কালকে দেখলাম, বললো পার হেড 15 টাকা করে, নামার সময় আমাদের কাছ থেকে পার হেড 20 রুপিস করে নিল, মানে বলে তুলছে এক আর তারপর নিচ্ছে আরেক। তারপর ওখানে যে গভর্নমেন্ট জোনটা, মানে গভর্নমেন্টের যে পার্কিং জোনটা আছে ওখানেও তাই, যদিও পলিটিক্স, ডার্টি পলিটিক্সটা সর্বত্র, কিন্তু ওইখানেও তাই। যারা মানে এখানকার লোকাল লোক, তাদেরকে গাড়ি রাখতে দেবে, এবং আমাদের গাড়ি রাখার সময় স্পেস ছিল, জায়গা ছিল, তবু রাখতে দেয়নি, কারণ না ওনার খুব কেউ প্রিয়দের গাড়ি ওইখানেই থাকবে, তো স্পেস ছিল। অনেকে আবার প্রোটেস্টও করেছে, যদি ওখানে 2-1 জন, কিন্তু লাস্টে আমরা ওই আর্গুমেন্টের ভয় আর আমরা যেহেতু এখানে লোকাল নয়, গাড়ি নিয়ে বেরিয়ে আসি, এবং একটা কার পার্কিং মানে স্পেস আছে, কিন্তু ওখানে গাড়িটা রাখলে আপনার একটাই সুবিধা, যে গঙ্গাঘাটের আমরা ঠিক করেছিলাম যে গঙ্গাঘাটের একদম কাছে থাকবো, কারণ ওইখানে তো গাড়ি পার্কিং করা হোটেল নেই, একদম কাছে, মিনিমাম আপনাকে 3-4 কিলোমিটার আগে থাকতে হবে। এই যে হোটেলটা আমরা আছি, এটা প্রায় অ্যাপ্রক্স মানে স্টেশনের কাছে 4 কিলোমিটার মতো আগে, কিন্তু অসুবিধা নেই, এখানে টোটো অ্যাভেলেবেল আর রিক্সা অ্যাভেলেবেল, তো ওটা করে আপনারা পৌঁছে যেতে পারেন গঙ্গার ঘাটে। কিন্তু আমি চেয়েছিলাম যে একদম সামনে থাকবো, তাহলে মর্নিংটা আমরা গঙ্গাঘাটে পুজো দিয়ে দেখে বেরোতে পারবো, কিন্তু সেটা পসিবল নয়, কারণ গাড়ি রাখাটা একটা খুব সমস্যা ছিল আমাদের। যদি ট্রেনে আসতাম তাহলে আমরা হয়তো ওখানেই উঠতে পারবেন বাই ট্রেন যখন আসবেন, কারণ স্টেশন থেকে এখান থেকে অটো বা ধরে একদম ওখানে প্রচুর হোটেল, প্রচুর, কিন্তু কার পার্কিং ফ্যাসিলিটি হোটেল খুব কম। যাই হোক, আমরা এটা শ্রী রুদ্র হোটেল নামটার নাম, এটাই উঠেছি। আবার বলছি, শ্রী রুদ্র হোটেল মোটামুটি ভালো, অ্যাভারেজ, যে খুব ভালো বলবো না, তো ভালো, মোটামুটি ভালো, রুমটা ভালো, টয়লেটটা খুবই ছোট। যাই হোক, এতগুলো যে কটা ছিলাম আমাদের বাজেটের মধ্যে ছিলাম। আমাদের পুরো ব্লগগুলো দেখবেন অনেক ইনফরমেশান পাবেন, প্রচুর ইনফরমেশান পাবেন আমাদের যে কলকাতা থেকে লাদাখ আর ট্রিপের মধ্যে। তবে ওখানে লাদাখের ট্রিপের প্রচুর কিছু ইনফরমেশান থাকবে। আমরা এখন বেনারস থেকে কলকাতার দিকে রওনা দেবো, এখন বেনারসে আছি। এখানে কিন্তু যত তাড়াতাড়ি বেরোতে পারতাম তত তাড়াতাড়ি সুবিধা হতো। তো আমরা এখানে যে পাঞ্জাবি যে ট্রাক ড্রাইভাররা, ওনারা বললেন যে ভোর 5টার সময় যদি বেরোতে পারো, রাস্তা পুরো ক্লিয়ার থাকবে, বেনারস থেকে বেরিয়ে তাহলে তোমাদের সুবিধা হবে। কিন্তু যেহেতু গুলো খুব ছোটো, উঠতে সময় নিল, খাবে, এখন বেরোতে বেরোতে অ্যাপ্রক্সিমেট আমাদের 8টা বেজে যাচ্ছে। জানি না রাস্তার হাল কী হবে। তো এইটা একদম হাইওয়ে কানেক্টেড, সেই জন্য একটা ফেসিলিটি আছে, আমরা ওই ভিতরে যাইনি। ওই জায়গাটা আমরা তো দেখিনি কালকে, এত ভিড়ে আমরা আসতেও পারিনি এই জায়গাটা। সকালে আসলে বেশি ভালো লাগবে। ওই একটা গঙ্গা হয়েছিল, ওই যে মায়ের ইচ্ছে, সব মায়ের ইয়ে। তুই ওইখান দিয়ে যাসনি, তুই এখান দিয়ে যেতে পারিস নি? হ্যাঁ, এই যে এই গঙ্গাঘাটে হাতের এখানে মনে হয় পুজোটা হয়, না? হ্যাঁ, এখানে গরম, কি গরম বাবারে। আমরা তো এত অব্দি নামতে পারিনি, মন্দিরটা ওইদিকে ছিল। ওর ইঞ্জিনটাকে নিয়ে যাচ্ছে গাড়ি করে, এরপরে হ্যাঁ ওইখানে গিয়ে চাকা পাকা ফিটিংস করে লাগাবে। বাবু দেখো, টাকে করে কতগুলো টাকে করে বন্দে ভারতের বগি নিয়ে যাচ্ছে, ইঞ্জিন, এগুলো সব ইঞ্জিন বগি না, চারটে বন্দে ভারতের ইঞ্জিন যাচ্ছে, সব বড় বড় ট্রলিগুলো করে নিয়ে যাচ্ছে। এগুলো কোথায় যাবে ঠিক নেই, কিন্তু এগুলো ইঞ্জিন, এগুলো ইঞ্জিন বাবা।
এবার তোমাদের এই যে আমরা জার্নি করলাম কাশ্মীর হয়ে লে গেলাম, লে থেকে পুরো লে সিটি ঘুরে, তারপর ওখান থেকে হুন্ডার থেকে প্যাংগং, প্যাংগং থেকে মানালি, মানালি হয়ে বেনারস থেকে যে কলকাতার পথে মানে ফেরার পথে যে পুরো গল্পটা আমি কিন্তু আমার এই ব্লগের মাধ্যমে অনেকগুলো ব্লগে শেয়ার করেছি এবং রাস্তার কন্ডিশান তো দেখিয়েছি, রাস্তা কীরকম, কোথায় তোমাদের সবথেকে অসুবিধা হবে। যেমন হুন্ডারে তোমাদের বেশ অসুবিধা হবে। তো আমরা মে মাসে গেছি, কয়েকটা জায়গায় বোল্ডার নদীর ওপর দিয়ে তোমাদের ক্রস করতে হবে। সেই জায়গাগুলো আমি বলবো যে আমাদের মানে আমরা যেগুলো ওখানে ফেস করছি সেই ভিত্তিতে বলবো তোমরা মে মাসের দিকে যেও, কারণ বর্ষার সময় গেলে ওই জায়গাগুলোতে জল থাকবে, তো জলের ওপর দিয়ে যেতে হবে। যাদের খুব উঁচু গাড়ি মানে থার গাড়ি টাইপের তাদের কিন্তু খুব একটা অসুবিধা হবে না, কিন্তু যাদের ধরো আমাদের মতো নিচু গাড়ি, আমাদের হুন্ডাই গাড়ি দেখেছো আমাদের গাড়িটা, তো যাদের নিচু মানে নিচের ইয়েটা তাদের জন্য একটু অসুবিধাই হবে তো বর্ষাকালে গেলে। আর এমনি রাস্তা ওভারঅল আগের থেকে অনেক বেটার হয়েছে, কারণ আমরা আগের ব্লগে দেখেছি রাস্তা এতটা ভালো ছিল না। আগামী দিনে আরও বেটার হবে, কারণ রাস্তার কাজ চলছে। তবে পাহাড়ে কী বলো তো একটা অসুবিধা, আজ রাস্তা তৈরি করছে, ধস নামছে, পাহাড় ভেঙে রাস্তা ভেঙে যাচ্ছে, তো সেই দিক দিয়ে কাজ চলছে। কোনো বিয়ারও খুব ভালো কাজ করছে। আর মানালিতে ধসের কারণে অনেক জায়গায় একটু, তোমরা যদি মানালি হয়ে যাও, মানালিতে আমরা ফেরার সময় যেটা দেখলাম, একটা মানে মেন মানালি সিটিতে ঢোকার সময় আমাদেরই বিরক্ত লেগে গেছিলো, বেশ অনেকক্ষণ জ্যাম থাকে মানালিতে, প্রায় 1 ঘন্টা এক জায়গায় দাঁড়ানো ছিলাম। আর তোমাদের যাওয়ার সময় বলি, গঙ্গা এক্সপ্রেসওয়েতে তোমরা তো ঢুকবার আগে তোমাদের সাথে যেন খাবার থাকে, কারণ যারা ফ্যামিলি নিয়ে যাবে, কারণ কয়েকটা হোটেলে মানে খুব 594 কিলোমিটার অ্যাপ্রক্সিমেট, আমি তোমার পারফেক্ট বলতে পারছি না, তো ওই অত কিলোমিটার যাওয়ার সময় খাবারের দোকান প্রায় ওই 2-3 কিলোমিটার পর খাবারের দোকান, এবং তার মধ্যে লিমিটেড খাবার, অনেক দোকানে থাকেও না যাওয়ার সময় যেটা দেখলাম। আর ঢোকার আগে পেট্রোলটা মনে করে কিন্তু অবশ্যই নিয়ে নিও, কারণ 594 কিলোমিটার তোমরা যদি ভাবো সামনে গিয়ে পেট্রোল ভরবে, এবং আমরা যেটা ফেস করেছি যাওয়ার সময় এবং আসার সময়ও, রাতের দিকে কিন্তু পেট্রোল পাম্পগুলো ম্যাক্সিমাম বন্ধ থাকে। জানি না এটা নতুন হয়েছে কি না, কিন্তু পেট্রোল পাম্পগুলো বন্ধ থাকে, তো সেই জন্য তোমরা চেষ্টা করো ফুল ট্যাঙ্ক পেট্রোল ভরে নিয়ে যাওয়ার। এটা একটা বললাম তোমাদের আমাদের অভিজ্ঞতা থেকে। আর পুরো গল্পটা তো আমি শেয়ার করেছি তোমাদের সাথে, প্রত্যেকটা পার্ট থেকেও দেখবে যে একটা অভিজ্ঞতা কিন্তু একটা জার্নিকে অনেক সহজ করে দেয়। আমরাও প্রচুর ব্লগারদের ব্লগ দেখেছি, এবং এর পরের আমি যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব সেটা ম্যাপ ওয়াইজ তোমাদের বুঝিয়ে দেবো যে কোন রাস্তা দিয়ে গেলে তোমাদের জার্নিটা আরও সহজ হবে। তোমরা মানালি হয়ে অবশ্যই যেতে পারো, কিন্তু মানালি হয়ে গেলে তোমরা যদি প্রথম প্যাংগং করো, মানে সোকাল লেক হয়ে তারপর প্যাংগং যাও, তোমাদের কিন্তু রাস্তা খুব ভালো পাবে। কিন্তু তোমরা যদি ঠিক করো যে না মানালি হয়ে আমরা প্রথম লে সিটি যাব, লে সিটিতে তাতে তোমাদের পেট্রোল খরচও বেশি এবং রাস্তার কন্ডিশনও খুব একটা ভালো পাবে না। তো তোমরা যদি নিজের গাড়ি নিয়ে যাও তো বলবো তোমরা সোকাল লেক হয়ে প্রোগা হয়ে বা প্রথম প্যাংগং দেখো, হানলে দেখো, প্রথমে হানলে তারপর প্যাংগং দেখে তোমরা হুন্ডার যাও। হুন্ডার থেকে আমরা হচ্ছে মানে শেষ বর্ডার ওইদিকে সিয়াচেন ওদিকগুলো ভিজিট করিনি, কারণ রাস্তার কন্ডিশন ভীষণ খারাপ ছিল, তো আমাদের অত উঁচু গাড়িও না, সেজন্য আমরা রিস্ক নিইনি। কিন্তু তোমরা যদি যাও যেতে পারো, টুকটুকের দিকে যেতে পারো, কিন্তু আমরা টুকটুকের দিকে যাইনি, কারণ রাস্তা প্রচণ্ড খারাপ, প্রচণ্ড মাত্রায় খারাপ। হুন্ডাই ওইটুকু যেতেই আমাদের হুন্ডারে খুব কষ্ট হয়েছে। তো তোমরা যদি যাও তো যেতে পারো, হয়তো হোপফুলি 1-2 বছরের মধ্যে রাস্তার কন্ডিশন আর বেটার হয়ে যাবে, রাস্তা ভালো হয়ে যাবে, তখন খুব সহজ হয়ে যাবে। রাস্তার কাজ কিন্তু চলছে। আর এবার বলি তোমাদের, যারা আমার ব্লগগুলো দেখছো কেমন লাগছে একটু কমেন্ট করো। তো আমি নতুন ব্লগার, নিয়মিত ব্লগ দিতে পারি না, কিন্তু চেষ্টা করি যাতে ইনফরমেশানগুলো এবং সঠিক দিই, কোনো একটু বাড়িয়ে না একটু কমিয়েও না। তোমার পাশে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পারলে আমাদের একটু উৎসাহিত করো, এবং ভুল ঠিক সবটাই মিলেমিশে বলো। ভুল হলে ভুলটা আমরা মানে সংশোধন করে নেবো, আর ঠিকটা হলে সেটা একটুখানি বলো, জানিও, তাহলে আমাদেরও ভালো লাগবে এবং আমরাও মানে নেক্সট ব্লগ করার সময় একটু ইনফু পাবো।
জঙ্গল, যাত্রীবাদী আসে দেখ। মোবাইলটা বন্ধ কর তাহলে। বাহ, সামনে পাহাড় দেখ। ওই ঝাড়খণ্ড বিভাগ, এখন আমরা ঝাড়খণ্ডে, কিন্তু ঝাড়খণ্ডেই ভালো রাস্তা। আর 100 কিলোমিটার পরে ওয়েস্ট বেঙ্গল হয়ে যাবো। ঝাড়খণ্ডের পাহাড়, ঝাড়খণ্ডের রাস্তা ম্যাক্সিমাম হয়ে গেছে চলে, বিহারের দিকে রাস্তাটা হয়নি। টোল নেই অ্যাকচুয়ালি এই রাস্তা। পাহাড়টা বোঝা যাচ্ছে। Continue on National Highway 19 for 18 kilometers. এবার তোমাদের সাথে একটু শেয়ার করি কাশ্মীর হয়ে যে আমরা গেছিলাম পাঠানকোট অবধি কিন্তু রাস্তা খুব ভালোই ছিল। তো পাঠানকোটের পর যখন আমরা তো কোনো প্রি প্ল্যানিং ছিল না, তো পাঠানকোট এর যে আমরা কাশ্মীরের একদম বর্ডারে চলে গেছিলাম আমরা প্রথমে বুঝতে পারিনি। তো আমরা প্রায় কাশ্মীর বর্ডারের কাছে গিয়ে হোটেল নিয়েছিলাম। তো আমরা দিল্লি থেকে মানে তোমাদের দিল্লি থেকে আমরা ডাইরেক্ট পাঠানকোট মানে কাশ্মীরের বর্ডার অবধি চলে গেছিলাম, এবং প্রত্যেকটা কিন্তু হোটেলের আমি কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি আমার ব্লগের মাধ্যমে। আর তোমরা চেষ্টা করবে যে লোকাল লোকে, গুগল তো গুগল তো করছে, কিন্তু সাথে লোকাল লোকের একটা সাজেশান নিয়ে নেবে। যেমন কাশ্মীর ঢোকার সময় আমাদের কিন্তু লোকাল লোক বলেছে যে স্ট্রেট রাস্তা ধরে যান। গুগল কিন্তু আমাদের অনেক অলিগলি দেখিয়েছে, কিন্তু আমরা গলির রাস্তা নিইনি, আমরা স্ট্রেট রাস্তা ধরে গেছি। প্রথমে কিলোমিটার বেশি দেখাচ্ছিল, কিন্তু স্ট্রেট রাস্তা নেওয়াতে কি আমরা হাইওয়ে পেয়েছি। যদি ভুল করে আমরা শুধু অনলি গুগলের কথা শুনতাম, তাহলে কিন্তু ওই রাস্তাগুলোর অবস্থা কিন্তু কন্ডিশান আমি আমাদের যে পরে অন্যরা যারা গেছে তাদের মুখে শুনেছি রাস্তার কন্ডিশান খুব খারাপ। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তোমরা লোকাল লোকেরও একটা পরামর্শ নিও, শুধু গুগলের ভরসায় এগিয়েও না। গুগল অনেক সময় ভুল ডিরেকশানও দিয়ে দিয়েছিল রাস্তায়। আরেকটা হচ্ছে তোমরা যখন প্রথম আমরা পাঠানকোটের পর কিন্তু আমাদের কলকাতা স্টিমার কিন্তু কাজ করছিল না, তাই তোমাদেরকে কিন্তু পাঠানকোটে যদি তোমরা দিনের বেলায় ঢোকো তাহলে হয়তো প্রচুর দোকান খোলা পাবে, কিন্তু ওখানে রাত্রি 8টার পর ম্যাক্সিমাম দোকান দেখলাম বন্ধ হয়ে যায়। তাই চেষ্টা করবে যে কলকাতা থেকেই প্রিপেড করে নেওয়ার যে কোনো একটা সিম। আর নেটওয়ার্ক তো কাশ্মীরে ছিল, ডাল লেকেও ছিল, সোনমার্গেও নেটওয়ার্ক ছিল, কিন্তু লেতে ঢোকার পর কিন্তু ম্যাক্সিমাম জায়গায় কিন্তু নেটওয়ার্কের একটা সমস্যা হচ্ছিল। মানে যখন খুব হাই হিলে উঠছিলাম তখন কিন্তু নেটওয়ার্ক থাকছিল না। আমরা কাশ্মীর থেকে একটা লে পুরো একটা, যদিও ওই পাঞ্জাবি দোকান থেকে আমাদের ঠুকিয়ে দিয়েছে, আমাদের বললো যে অল ওভার ইন্ডিয়াতে ওই সিম চলবে, কিন্তু আমাদের চলেনি ওই সিম। যাই হোক, ওই একটা সিম নিয়ে নিও, তার থেকে বড় কলকাতা থেকে তোমরা প্রিপেড করে নিও, তাতে তোমাদের অনেকটা সুবিধা হবে, ঠকতে হবে না আমাদের মতো। আর যেটা বলার ছিল, সিম তো নেবেই, আর সাথে তোমরা যদি একটা রাইস কুকার ক্যারি করতে পারো এই যাত্রায়, যারা গাড়ি নিয়ে যাবে ভাবছো, তাতে কিন্তু অনেকটা খরচাও কম হবে। কারণ হচ্ছে ওখানে ম্যাক্সিমাম দোকানে কি হচ্ছে, নিচ থেকে অনেক সময় অনেক উঁচুতে ওঠার জন্য জিনিসপত্রের দাম অনেক বেশি হয়, এবং যারা অনেকে মিলে যাবে খাওয়ার কস্টিংটা তাহলে তোমাদের অনেকটা বেড়ে যাবে। যারা ভাবছো যে একটুখানি কম খরচ কম বাজেটের মধ্যে ঘুরবো, তাহলে একটা রাইস কুকার সঙ্গে নিও, বা একটা বাচ্চার সঙ্গে থাকলে মাস্ট বি এটা মনে করে ক্যারি করো। তাতে কী হবে, তোমাদের ওখানে অনেক জায়গায় অনেক কিছু অ্যাভেলেবেল না। লে সিটির মধ্যে তোমরা সব কিছুই পাবে, কিন্তু যখন তোমরা প্যাংগংয়ে যাবে বা হুন্ডারে যাবে সব কিছু কিন্তু অ্যাভেলেবেল নেই। আর এই তো গেল। আর আমরা এমনি কাশ্মীর থেকে যখন গেছি, লে সিটিতে ঢোকার সময় প্রচুর
প্রথমে তো আমরা কাশ্মীর থেকে সোনমার্গ গেছি, সোনমার্গে ওখানে পুরো উঠেছি, সোনমার্গে ঘোড়ায় করে সেই ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। আর সোনমার্গ থেকে আমরা তারপর কার্গিল ওয়ার মেমোরিয়ালটা দেখে তারপর আমরা কার্গিলে স্টে করেছি। কার্গিল থেকে আমরা লে সিটি গেছি, তারপর লে থেকে আমরা হুন্ডারে গেছি। হুন্ডারে যাওয়ার সময়ও রাস্তা মানে অ্যাভারেজ খারাপ ছিল না, ভালোই ছিল। হুন্ডার থেকে আমরা যখন প্যাংগং গেছি রাস্তা প্রচণ্ড খারাপ পেয়েছি, কিন্তু প্যাংগং থেকে আমরা যখন আবার সার্চু অব্দি এসেছি, সার্চু আর তো তোমাদেরকে বলে রাখি যে গোটা সার্চুর আগে যে পাস পড়বে সেই পাস কিন্তু তোমরা পারলে দিনের বেলায় ক্রস করো, কাটালুপ পাস যে পাসটা। তো যারা মানে কাশ্মীর হয়ে যাবে, তো অনেকে বলে যে আর আমরা ডায়ামক্স ট্যাবলেটটা ক্যারি করেছিলাম এবং ডাক্তারের পরামর্শে ক্যারি করেছিলাম। যদি ঠান্ডা লেগে না থাকে তোমাদের শরীরে তো বাচ্চা কি বড় কি কারোর খুব একটা অসুবিধা হবে না। পারলে একটু যাওয়ার আগে একটু এক্সারসাইজ করো, শরীরকে ফিট করো, তাহলে দেখবে জার্নিটা খুব ইজি হবে, খুব সহজ হবে। আর এই ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থেকো, পাশে থেকো। একটু নামছে মনে হয়। লরি আছে? উল্টো দিকে লরিগুলো দিয়ে দেবে আবার আমাদের গায়ে। স্টার্ট হলো তো? মেঘ ডাকছে মেঘ। ডান দিকে জলটা নেমে গেছে। লরির জল আমাদের কাছে চলে আসছে। কিছু লরি আছে, এখানে জল খুব তাড়াতাড়ি নামবে কেন বলতো? খালগুলো আছে। কিছু স্কুল টিচাররা সরকারি কর্মচারীরা খুব খুশি ছিল, বিশেষ করে স্কুল কলেজ টিচাররা। এরা তো একসাথে না খেতে পারে ইচ্ছে বলতে গেলে, কয় ঘন্টা খাতে পারে সবাই না, যদিও ম্যাক্সিমাম না খেতে পারে। ওরা খুব খুশি ছিল, শুভেন্দু ওদের পাওনা দিয়ে সব একসঙ্গে দিয়ে দেবে, একটা মোটা টাকা একসঙ্গে পেয়ে যাবে। ওরা চাকরি থাকবে কিনা এখন চিন্তা আছে। শুভেন্দু না বলে দেয় সরকারি স্কুলগুলো কিন্তু থাকবে না, সব প্রাইভেট স্কুল বা বলে দেয় আরো বেশি ডিউটি। এখানে তো আশপাশে কেউ নেই, বাড়ি থেকে নিয়ে আসলে আমি নিয়ে কাজে কিনে নিয়েছি। আমি ওখানে কোনো মেম টেম দেখেছে নাকি? ও তাও বৃষ্টি আলে বৃষ্টি আলে তো চলে এলাম বাড়িতে। সেই 24 তারিখ বেরিয়েছিলাম 9টা 9:30 নাগাদ, 9:30 বল রাত্রি। আজকে 6 তারিখ, 6 না আজকে 7 হয়ে গেছে, 7 তারিখ 1:41 ফিরছি। একটা অনেক অনুভূতি, অনেক আনন্দ, অনেক কিছু নিয়ে, অনেক স্মৃতি নিয়ে, কিন্তু বাড়ি ফেরার যে আনন্দ সেটা ভাষায় প্রকাশ করা যায় না। যেমন বিরিয়ানি যেমন রোজ ভালো লাগে না, তেমনি বাড়ি ছাড়াও কিন্তু ভালো লাগে না। 10 দিন পর থেকে আমি বাড়ি যাব, অভিজ্ঞতা কোথাও বেরোচ্ছে, ওখানে পাঁচিল উঠে গেছে ওখানে। আমরা আমাদের বাড়িতে চলে এসেছি ফাইনালি। আমরা আমাদের বাড়িতে এখন আমাদের বিশ্বকর্মাকে গ্যারেজ করব। চলো।